আমার বাবার নাম সামাদ শাহ। সামাদ শাহ। হ্যাঁ। মায়ের নাম? রসনারা বেগম হোসনা। 5 বোন 1 ভাই। ভাই বোনের নামগুলো মনে আছে? বড় বোন ছিল শাবানা, হ্যাঁ। তারপরে ছিল শাহনাজ, তারপরে আমার ভাইয়া ছিল আশরাফুল রহমান, আমি ছিলাম শাপলা, আমার পরে 2টা বোন ছিল, একটা ছিল রূপালী আর একটা ছিল রুমি। আমার চাচাতো বোন আঞ্জিনাকে। আমার বাবার 2 ভাই ছিল, আব্বার নাম সামাদ শাহ, আমার চাচার নাম ছিল মন্টু শাহ। হামিদ শাহ বলতে কি আমার দাদির ভাই ছিল, আর কাদের শাহ বলতে কি আমাদের বাসার পাশে তারা একটু বেশি টাকা পয়সা ছিল, তাদের নাম ছিল কাদের শাহ। আবুল চাচার 3টা ছেলে 1টা মেয়ে ছিল। বড় ছেলের নাম রাঙ্গা, বোনের নাম আফরোজা, আমার দাদার নাম হোসেন শাহ, দাদির নাম কি? হামিদা বেগম। আমাদের বাড়ি থেকে অল্প দূরে একটা বাজার আছে, বাজারের নাম একটু আগে বলতেছিলেন, কাছারি বাজার। বাজারের পাশে আমার বড় বোনের বিয়ে হয়। বড় বোনের স্বামীর নাম কি? হাসমত আলী। মসজিদের 2 পাশে 2টা পুকুর এবং দিঘি ছিল। ওই পুকুরগুলোর মালিক ছিল আবুল চাচার আরেকটি কাদের চাচা। বাড়ি থেকে বামনডাঙ্গা থেকে 30 থেকে 40 মিনিট লাগে। নলডাঙ্গায় ট্রেন। নলডাঙ্গা কোথায়? আমাদের বাসা থেকে একটু দূরে। আমার মায়েরা 5 বোন ছিল, মামারা 2 ভাই এবং 3 বোন। আচ্ছা, এখানে ও কিছু জিনিস উল্টাপাল্টা করে ফেলতেছে। ক্লাস 1-এ পড়া একটা বাচ্চা অনেক কিছু মনে রেখেছে। আমার ঠিকানা নিম্নে উল্লেখ করা হলো: গ্রাম নয়াপাড়া, ডাকঘর বামনডাঙ্গা, উপজেলা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। বরাবরের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি এপিসোড, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন। করোনাকালীন এই পরিস্থিতিতে নিজের খেয়াল রাখাটা খুব জরুরি, এবং একই সাথে দোয়া করার একটা পদ্ধতি হচ্ছে নিজের জন্য দোয়া করা এবং পাশাপাশি অন্যের জন্য দোয়া করা। তো আমরা সবাই যেন সবার জন্য দোয়া করি, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, এবং যেন সুস্থভাবে এই কাজগুলো করে যেতে পারি। ইনফ্যাক্ট আসলে নিজের কথা বলা উচিত না, কারণ এগুলো পাবলিকলি দেখে হাজার হাজার মানুষ দেয়। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আসলে ইদানিং যে অনুভূতিটা হচ্ছে সেটা হলো যে মানে ফেসবুকের নিউজ ফিডে এত বেশি মৃত্যু দেখি, মানে পরিচিত জনের, খুব কাছের জনের চলে যাওয়া, যেগুলো সত্যিকার অর্থেই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড করে দেয়। মৃত্যু অবধারিত, এবং যে কোনো দিনই, আজ অথবা কাল আপনাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। কিন্তু এই কাজটার প্রতি আমার একটা প্রেম আছে, একটা ভালোবাসা আছে, মায়া আছে, অদ্ভুত রকমের মায়া, কারণ এই কাজটার ইম্প্যাক্টটা চোখে দেখা যায়, অ্যান্ড ইট ইজ গিফটেড বাই আল্লাহ ডেফিনেটলি। এবং যে কোনো কাজই সেটা যদি প্রাতিষ্ঠানিক রূপ না নেয় তাহলে সেটা বিলং করে না, সেটা টিকে থাকে না। যেমন ধরেন আমি কিবরিয়া এই কাজটা করতেছি, আল্লাহ না করুক কালকে যদি আমি না থাকি, ইন অ্যাবসেন্স অফ মি এই কাজটা বন্ধ হয়ে যেতে পারে। ইন এ সেন্স লাইক আপনি যদি মনে করেন যে এটার প্ল্যাটফর্ম যেটা হয়েছে আরজি কিবরিয়া কিংবা আমার যে ইউটিউব চ্যানেল, সেগুলোর অ্যাক্সেস না থাকলে, বা সেই জায়গাটার থেকে অন্য কোনো জায়গাও যদি হয়, সেই জায়গাটা যদি এইরকম পাবলিক গ্যাদারিং না হয়, এইরকম পরিমাণ যদি পাবলিকের ইন্টারাকশন না থাকে, পার্টিকুলার রিজন মানে আপন ঠিকানার জন্যই যে পরিমাণ লোকজন আমার এই পেজে আছেন, সেরকম গ্যাদারিং যদি না থাকে, তাহলে এই অ্যাক্টিভিটিসটা পরবর্তীতে শুরু হতে অন্য কোনো স্পেস থেকে হয়তো আর কোনোদিনও হলো না, বা হলেও খণ্ড খণ্ডভাবে হচ্ছে, কিন্তু এভাবে সাকসেসফুল হচ্ছে না। তো সেই জায়গাটা থেকে আপনাদের সবার কাছ থেকে দোয়া চাই যে অন্তত এটার যেন একটা প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক আমি করে যেতে পারি, যাতে করে ইন অ্যাবসেন্স অফ মি, মানে কখনো যদি আমার অ্যাবসেন্সও তৈরি হয়, তাহলে এই কাজটা যেন বন্ধ না হয়, এই কাজটা যেন চলতে থাকে। সেজন্যই এটাকে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের ব্যানারে করা, এবং অফিসিয়াল ব্যানারে করা, এবং আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটাকে প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা। মিডিয়া উইং হিসেবে আমরা সোশ্যাল মিডিয়ার এই মিডিয়া উইংগুলো আমরা ব্যবহার করছি। পাশাপাশি যখন এটা একটা প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্ক তৈরি হবে, যখন আরও বেশি লোকবল তৈরি হবে, মেকানিজমগুলো কীভাবে আমরা কাজ করি সেই জায়গাগুলোতে আরও বেশি মানুষজন যখন ইনভলভ হবে, একটা অফিসিয়াল স্ট্রাকচার যখন চলে আসবে, তখন এই কাজগুলো একজনের অ্যাবসেন্সেও, যেহেতু কাজের মেকানিজমটা জানা আছে, এটা সামনের দিকে এগিয়ে যাবে, এটা চলে যাবে। সো ওই মানুষের মিসিং হওয়া মানেই হচ্ছে যে কাজটা বন্ধ হয়ে যাবে, বিষয়টা এরকম না। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইটস মাই ব্রেন চাইল্ড, অফকোর্স আল্লাহ এটা গিফটেড মি, বাট ইনশাআল্লাহ এটা যেন একটা প্রাতিষ্ঠানিক ফ্রেমওয়ার্কের মধ্যে আসে, যাতে করে এই কাজটা যেন বন্ধ না হয়, এবং এটা যেন চলতে থাকে যুগের পর যুগ, বছরের পর বছর যেন চলতে থাকে, এবং আমরা যেন যত হারিয়ে যাওয়া সন্তান আছে তাদেরকে যেন তাদের আপন ঠিকানায় ফেরাতে পারি উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। সো আমরা আজকে যাকে এখানে নিয়ে এসেছি তার সঙ্গে আমরা কথা বলবো, এবং তার আগে আপনাদের সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই যে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যেটা আমি সবসময়ই বলি, এবং যত বেশি সম্ভব আপনারা ট্যাগ করবেন। আপনারা খেয়াল করবেন যে
কিছু ভিডিও থাকে যেগুলো অনেক বেশি ভিউ হয়, কিছু ভিডিও থাকে যেগুলোর ভিউ কম্পারেটিভলি কম হয়। আমাদের আপন ঠিকানার ক্ষেত্রে এই জিনিসটা হওয়া উচিত না। অন্যান্যগুলোর ক্ষেত্রে হয়তো ঠিক আছে, কারণ আমি বুঝতে পারি যে কেন এটা বেশি ভিউ হলো, কেন এটা কম ভিউ হলো, এটা ডেফিনেটলি আমার বোঝা উচিত, কারণ আমি এইগুলো নিয়ে কাজ করি। কিন্তু আপন ঠিকানার ক্ষেত্রে আমি বুঝেও এটা মানতে চাই না এই একটা কারণে যে যে মানুষটি এখানে এসছে সে হয়তো ভালো করে গুছিয়ে বলতে পারছে না, সে হয়তো আপনাকে ইমোশনালি টাচ করতে পারছে না। কিন্তু আমাদের সবার একটা দায়িত্ববোধের জায়গা হচ্ছে শেয়ারিং এবং এই ভিডিওগুলো দেখা। কারণ এমনও তো হতে পারে আপনার পাশের বাড়ির কোনো একটা মানুষ যে বছরের পর বছর তার সন্তানকে খোঁজ করতেছে, সেই সন্তানটাই হয়তো বা আজকের সন্তান, সেই সন্তানটা তো হয়তো আজকের গেস্ট। সো প্লিজ শেয়ার করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না, এবং সব ভিডিও শেয়ার আমি চাই একই রকমের হোক, 30, 40, 50 হাজার ক্রস করে যাক। আমি সেই দিন কবে আসবে, আমি খুব অপেক্ষায় আছি। আমি আজকের ইন্ট্রোটা অনেক বড় করে ফেললাম। সেই দিন কবে আসবে যখন আপন ঠিকানার একটা ভিডিও লাখখানিক শেয়ার হবে? আমি এখনও লাখখানিক শেয়ারে টাচ করতে পারিনি, বাট আমি স্বপ্ন দেখি আমার একটা ভিডিও, আপন ঠিকানার বেসিক ভিডিও, সেটা 1 লাখ শেয়ার হবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি এবং আমি খুব দ্রুত সেই জায়গাটা যেতে চাই, যদি আল্লাহ আমাকে নেয়। সো প্লিজ আপনারা শেয়ারে কোনো কার্পণ্য করবেন না, ওকে? এবং আপনারা দেখবেন, আমি এটা বড় করার জন্য বলছি না আপনাদেরকে, যে এই যে শেয়ারের কথাটা আমি বললাম বা ভিউয়ের কথাটা আমি বললাম, আপন ঠিকানা ছাড়া বাকি কোনো ভিডিওতেই আমি বলি না আপনাদেরকে। ইভেন আমার ইউটিউব চ্যানেলও বোধহয় এই জাতীয় কথাবার্তা নাই যে প্লিজ ভিডিওটা দেখার পর আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, অমুক করেন, তমুক করেন। এগুলোর হয়তো প্রয়োজন আছে, কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যে ঠিক আছে, আমার এই ভিডিওর পার্সপেক্টিভ এটা দরকার নাই, কিন্তু এই ভিডিওগুলোর পার্সপেক্টিভ এটা খুব দরকার। ইভেন আপনারা আমার চ্যানেলে ফলো করারও দরকার নাই, আপনারা শেয়ার করেন। আমি শুধু এটুকু বলতে চাই যে অনেকে মনে করতে পারে ফলোয়ার বাড়ানোর চিন্তা ভাবনা বা কোনো কিছু। ভাই, আপনারা জানেন এটা কত গুরুত্বপূর্ণ একটা কাজ। তো সেই জায়গাটা থেকে দরকার নেই আমার চ্যানেল ফলো করার, আপনারা শুধু শেয়ার করেন ভিডিওটা, হ্যাঁ? এবং আপনারা দেখেন, দেখলে অন্তত আমরা এই পরিবার, মানে এই সন্তানটাকে হয়তো পরিবারের কাছে ফেরাতে পারবো। সো আমি শাপলা, কেমন আছেন আপনি? আপনার নাম তো শাপলা, না? হ্যাঁ, শাপলা। আচ্ছা, শাপলাটা কি পারিবারিক দেয়া নাম? না, আমার আব্বা আম্মা আমারে রাখছে। মানে জন্মের পরে আপনি জানেন এই নামটা আপনার? আচ্ছা, শাপলা বয়স কত হতে পারে আনুমানিক এখন? 20 কি 21 হতে পারে। 20-21 হতে পারে। কি হয়েছে আমাকে একটু ঘটনাটা বলবেন? মানে কেমনে হইলো আর কি, শুনি একটু। মানে 2003 সালে আমাদের গ্রামের বাড়ি থেকে আমার একটা চাচি আমারে ঢাকা রায়ের বাজার বাসায় কাজে দিছিলেন। আচ্ছা, পরে সেখানে আমি 2-3 আপনাকে নিয়ে আসলো কত বছর বয়সে? কেমনে নিয়ে আসলো? ঘটনাটা মনে আছে? বাড়ি থেকে কেমনে নিয়ে আসছে একটু মনে আছে। বলেন তো একটু। মানে আমাদের চাচি, আমাদের পাশের বাড়ির চাচি, সে গ্রামে যায় গরিব বাচ্চাদের আইনা বাসায় বাসায় কাজে দেন। তো আমার আপন নিজের আমার একটা আপন বোন, আমার হলো রূপালী বোন, আর আমার একটা চাচাতো বোন, ওদের দুজনেরও নিচে বলে আমি একটা আপুর বাসায় কাজ করি, তার কোনো ছেলে মেয়ে হয় না, তো তোমার এই মেয়েটার আমার দাও, তোমরা তো ঠিক মতো খাইতেই পারো না, ওরা ভালো করে মানুষ করবো, পড়াশোনা করাইবো। আচ্ছা, পরে এরকম করে আমার মানে আপনার বোনের নাম ছিল রূপালী? রূপালী, হ্যাঁ। আচ্ছা, আমার রূপালী বোনের ওরা দস্তক আনছে। আচ্ছা, রূপালী বোন কি আপনার বড় না ছোট ছিল? না, আমার ছোট ছিল। আপনার ছোট ছিল। হ্যাঁ, তখন আমার বয়স 3 বছর হতে পারে। তখন আপনার বয়স কত আনুমানিক? স্কুলে যান? হ্যাঁ, আমি তখন 1 পড়ি। স্কুলের নাম মনে আছে? হ্যাঁ, ব্র্যাক স্কুলে পড়ছিলাম। ব্র্যাগ স্কুলে পড়ছিলেন? আচ্ছা। পরে আমার রূপালী বোনের বাসায় দিছে, দস্তক দিছে। তার কিছুদিন পরে আমার আরেকটা চাচাতো বোনের আনছে তারা গ্রামে যাইয়া, নাম ছিল আঞ্জিনা। ওদের দুজনারে একই বাসায় কাজে দিছিল। আচ্ছা, তো যে মহিলা নিয়ে আসছে মহিলাটা চিনতেন আগে থেকে? না, উনি বলতে কি আমাদের পাশের বাড়ির চাচি। চাচি? হ্যাঁ, আমাদের বাড়িতে বিয়ে হইলো কি, উনি তো সবসময় তার বাপের বাড়ি থাকতো, আমাদের বাড়ি থাকতো না। তো আপনার বাবা কি করতো? আমার বাবা বাড়ি যা ভাঙাচোরা কিনতো, মানে বোতল, প্লাস্টিক, এগুলো ওই যে ভাঙারি যেগুলা। আচ্ছা আচ্ছা, সবাই কটকটি খাইতো আর বোতল দিত। আচ্ছা আচ্ছা, ওই গ্রাম অঞ্চলে যেটা হয়, কটকটি নই এগুলো বিক্রি করে আর বাচ্চারা গিয়ে এসে দেয়। হ্যাঁ, ছোটবেলায় করেছি আমরা এগুলো। আচ্ছা, তো আমরা তো অনেক অভাব ছিলাম। তো আমি তখন ক্লাস 1 পরে 2 তে ভর্তি হয়েছি। তো ওই চাচি আবার 1 বছর পর আমাদের গ্রামে গেছে। কষাপলা, তুই আমার সাথে ঢাকা যাবি, তোর বালা বাসায় কাজে দিব, তোর অনেক আদর যত্ন করবো। মানে আমার মা কয় কি, না আমি তোর কাজে দিব না, তুই কাজে গেলে আমার ঘরের বাজার সাথে কে করবো, তুই স্কুলে যাস, তোর কাজে যাওয়ার দরকার নেই। বাজার সাথে করতেন আপনি? আমি একটু আমাদের ঘরের বাজারটা আমি করতাম। আমার বড় বোন তো বিয়ে হয়ে গেছিল, আর আমার ভাইয়া আমার বাবার সাথে ভাঙ্গাচোরা ব্যস্ত। আচ্ছা, তো বাজার করতে কই বাজারে যাইতেন? আমাদের গ্রামে একটু পাশে একটু বাজারের নাম কি ছিল? কাঁচার বাজার। কি নাম? কাচারি বাজার ছিল। বাজারের নাম কাচারি বাজার? গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম ছিল নয়াপাড়া। তো আপনার তো সবই মনে আছে। কোন জেলা? জেলা ছিল গাইবান্ধা। তো জান নাই আপনি? সবই তো মনে আছে আপনার? সবই মনে হতে বলতে কি, আমার চাচি আমার বাসায় কাজে দিছে, সে তো আমার উল্টা পাল্টা শিখাই নিয়ে আইছে। বলে তোর যদি কেউ জিজ্ঞেস করে ঢাকায়,
তো গ্রাম কই, তুই কবি কি ফরিদপুর, তোদের কই জেলা কই, তুই কবি কি রংপুর। তো আমি যে 2003 থেকে 21 পর্যন্ত ঢাকায়, আমি এত বছরে যে উল্টা পাল্টাই কইছি। তো এখন আমি যে বাসায় বর্তমানে 16-17 বছর কাজ করছি, সে বলে তুই তো ঠিক মতো ঠিকানায় কইতে পারছ না, তোর আমি বাড়িতে কেমনি নিয়ে যাম। তো এখন আপনি সব ঠিকানাতে পারেন, এখন জান নাই কেন? এখন যাবো বলতে কি, আমি যে ভাই আমি সাথে করে নিয়েছি শহীদুল ভাই, ওদের বাসায় কাজ করি। তো ওনার বউয়ের সাথে বলতেছি কি আমি না বাড়ির ঠিকানা কইতে পারি না, উল্টা পাল্টা কই। কও তো, আমি কে এমন এমন কই, সবই তো ভুল। ফরিদপুর তো কই আর রংপুর তো কই, সে তো উল্টা পাল্টা, তুমি তো কইতে পারো না। তো একটা আর্মি ভাই আমার বলে কি, তুমি কি স্কুলে পড়ছিলা? আমি হ। তো তুমি কত, তোমার ম্যাডাম তোমার কেমনে পড়ালেখা করেছে, কিভাবে চিঠি লেখা শিখেছে? তখন আমি ভাইয়াটারে বলি কি, আমি তো যেহেতু স্কুলে পড়ছিলাম, আমার যতটুকু একটু মনে আছে, তো ম্যাডামে আমার শিখেছিল তোমার হারাই গেলে চিঠি লাগবা তোমাদের গ্রাম নয়াপাড়া, আর জেলা গাইবান্ধা, আর থানা লাগবে সুন্দরগঞ্জ, এই 3টা জিনিস লাগবে, তাইলে বাবা কি ঠিক? তখন আমি কই আমি তো এত বছর রংপুর ফরিদপুর কই আছি, আমি যে বাসায় আমি 17 বছর কাজ করছি, তারা কই তুই তো কইতেই পারস না, রংপুর এক জায়গায় ফরিদপুর আর এক জায়গায়, তাহলে আমরা তোর কেমনে বাসায় নিয়ে যাবো? আচ্ছা শাপলা, তো আপনি তো সব জানেন, আপনি নিজে থেকে জান নাই? নিজেতে বলতে কি আমার নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না। মানে বিয়ে হয়েছে কয় বছর আপনার? বিয়ে হয়েছে এখন 5 বছর। এই 5 বছর আপনার জামাইও নিয়ে যায় না মানে আপনাকে? আমার স্বামী এত সোজা, মানে কি 100 টাকা হিসাব করতে পারে না, অনেক বেশি সোজা আমার জীবনে মাইনাসে প্লাস এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, কিন্তু আজকে আমার মাইনাসে প্লাস পছন্দ হচ্ছে না। এও মাইনাস, ওর জামাইও মাইনাস। এটা এমন অবস্থা হয়ে গেছে যে এ তো সহজ সরল কতটা আপনারা বুঝতেই পারছেন, আর ওর জামাইও যদি এত সহজ সরল হয়, তাহলে এদের অবস্থাটা কি? মানে বাংলাদেশে এখনো এরকম মানুষ আছে যে গ্রামের নাম জানে, বাড়ির নাম জানে, সমস্ত কিছু জানে, তারপরেও সে বাড়িতে যায় নাই। মানুষজন শুনলে হাসবে কিন্তু এগুলো কথাবার্তা। মানে শুনবে, আমাদের বাসায় তো প্রত্যেক বছরে বন্যা হইতো। আমি ভাবি আচ্ছা শোনেন শাপলা, আপনি যেভাবে বলতেছিলেন আমাকে একটু সিরিয়ালি বলেন। তো আপনার বাড়িতে যাইতো, যাওয়ার পরে কি করতো? ওই আপনার একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমরা একটু পুরোটা জানার চেষ্টা করি। বুঝতেই পারছেন যে আজকের ক্লুজ অত্যন্ত শক্তিশালী, তবে এটা ঠিক অনেক শক্তিশালী ক্লু থাকার পরে অনেক কিছু সফল হয় না। সো আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগাবো। আপনি যেটা বলতেছিলেন যে বাড়িতে যাইতো চাচি, গিয়ে আপনাদের কথা বলতো, আপনার মা দেওয়ার কথা বললো যে না দিব না, তারপরে কি করলো? তারপরে তাও আমি ওই চাচির সাথে পলায়া পড়ছি জোর করে। আপনি আসছেন? হ্যাঁ আমি পলাইছি, আমার বাবা আমার আনতে গেছে, কয় তোর বাসায় কাজে যাইতে হইব না, রূপালীর নিয়ে গেছে, তাই তোর আম্মু কান্নাকাটি করে, তোর জাল লাগবো না। আমি ঢাকায় যাবো। চাচি আমার লোভ দেখাইছে, বাসায় অনেক আদর করবো, সুন্দর সুন্দর কাপড় চোপড় দেবো, অনেক আদর যত্ন করবো। আমরা তো ঠিক মতো খাইতেই পারি না, আমরা গ্রামে আসছিলাম, অনেক গরিব ছিলাম, ভালো মতো খাইতেই পারি না। তো চাচি কয় তোর তোর আমি ঢাকায় দেবো। তো চাচি আমার ঢাকা রায়ের বাজার একটা বাসায় কাজে দেখেছিল। আচ্ছা এসে দিছে? হ্যাঁ কাজে দেখেছে। কাজে দেওয়ার পর ওই আন্টি তারে বেতন অনেক কিছু দিত, কিন্তু সে আমার মা বাবার কিছু দিত না, সব নিজে নিজে খাইতো। পরে একদিন আইছিল, যার বাসায় আমার কাজে দিছে, সে আন্টি আমার সাথে তার কথা কইতে দেয় না। আমি যদি দুঃখের কথা কই, আন্টি আবার আমার যার বাসায় কাজে দিচ্ছে সে আমার ঠিক মতো খাইতেও দেয় না, পাল্লার আমার দৌড়ে দৌড়ে মারধর করে না। আমার চাচি দেখা করতেছে, আমার সাথে কোনো কথা কইতে দিল না। আমি তো চাচির সাথে বাসায় যাবো, যাইতে দিব না। তখন আমার চাচি যখন বাড়িতে গেছে, আমার সবসময় ঘরে তালা লাগা রাখতো। হ্যাঁ একটা মেয়ে ছিল, আন্টি নাম ছিল রাবেয়া, তার মেয়ের নাম ছিল শারমিন। তো মেয়ের স্কুলে পড়াইতে নিয়ে যাইতো, সবসময় আমার বাড়িতে তালা লাগাই দিয়ে যাইতো। তখন আমি অত ছোট ছিলাম, 6-7 বছরের। আমি একা একা প্রতিদিন শুধু কান্নাকাটি করতাম। তো আমি তো নিচে নামতে পারি না, সে বাড়িটা ছিল 5 তালা। তো একদিন তার বোন বেড়াইতে আইছিল, তখন সে ঘরে তালা লাগেনি, তালা খোলা আছিল। তখন সে তার মেয়েরে 10:30 বাজে স্কুলে আনতে গেছে, সাথে সাথে আমি কিন্তু 5 তালাতে নাইমিয়া আয়া পড়ছে, রাস্তায় আয়া বাসে চড়ছি। সারাদিন আমি বাসে চড়ছি আর নামছি। মানে কোথায় যাচ্ছেন আপনি জানেন না? আমি নিজেও জানি না। সকাল 10:30 থেকে শুরু করে রাত 11টা। আমি তো বাড়ি চিনি না, কিভাবে বাড়ি যাব? ওই ঢাকা রায়ের বাজার থেকে আমি 1 নম্বর গাবতলী আইছি। সারাদিন শুধু গাড়িতে ওঠানামা করতেছি। তো গাড়ির যে লোক তোলে, সে আমার কইতেছে তুমি কই যাইবা? আমি কই ভাই আমি তো গাড়িতে উঠছি, বাড়ি যাবো, কিন্তু আমি তো বাড়ির ঠিকানা জানি না, আমি বাড়ি কেমনে যাবো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, পায়ে জুতা নেই, একটা সিরা জামা পরানো, তুমি কিভাবে বাড়ি যাবা? তা আমি তোর ঠিকানা কইতেই পারি না, আমি কিভাবে বাড়ি যাবো? আমার একটা চাচি আমার এরকম বাসায় কাজে দিয়ে গেছে, এখন আমি তারা আমার মারধর করে আমি ওই বাসার থেকে পলাইছি। তো কই তুমি ঠিকানা তো কয়ে পড়ো? আমি কই ভাই আমি তো ঠিকানা জানি না, শুধু আমি ওই বাসার থেকে পলে গাড়িতে চড়ে যে 1 নম্বর গাবতলী এসে পড়ছি। তখন আমি যে বাসায় কাজ করি, তার বড় ভাই বলছে কি দেশের কোনো গরিব মানুষ আসলে আমার বাসায় কাজে দিবা। ওই মামাটা আবার খুব ভালো ছিল, কাজের মেয়েদেরকে অনেক আদর যত্ন করে, ওইটা লালন পালন করে বিয়ে শাদী দিয়ে দেয়। তো লোকটা বলতেছে কি চলো তোমার লালি ভাইয়ের কাছে নিয়ে যাই। লালি ভাই? লাল মিয়া ভাই, লাল মিয়া ভাইয়ের কাছে নিয়ে যাই। তো
মামার কাছে আমার নিয়ে গেলো, মামা আমার জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি কি বাড়ি যাবা না কাজ করবে বাসায়? আমি তো বাড়ি চিনি না, তো আমি বাসায় কাজ করব। তো লাল মামা কি বললো কি চলো তোমার আমার মার কাছে নিয়ে যাই। উনি ওনার মার কাছে নিয়ে দিল। নিয়ে যাওয়ার পর ওনার মার সাথে আমি 3 দিন থাকছি। এখন ওনার মা বলে কি তুমি তো ছোট্ট মোটো আছো, আমার মেয়ে তোমার অনেক আদর যত্ন করবো, তো চলো আমি তোমার মিরপুর আলবদি গ্রামে নিয়ে যা কাজে দিই। তো ওর মামার মা তার নানু বলি, ও নানু আমার কি করলো 2003 সালে তার মেয়ের বাসায় দিয়ে গেছে, ছোট মেয়ের বাসায় কাজে দিয়ে গেছে। তো 2003 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি তার মেয়ের বাসায় কাজ করছি। আচ্ছা, মানে কাজ করার পরে আন্টি খুব ভালো, সে আমারে 12-13 বছর কাজ করা বসে। আপনি আপনার বাড়ির ঠিকানা বলেন না, আসল ঠিকানা বলেন না, না? আমি যদি বলতে পারি না উল্টা পাল্টা, ও তারা বলে কি তুমি তো কও দেও, আমি কই কি গ্রাম কয়ে পারি না, থানা জেলা কিছু কয়ে পারি না। ইদানিং পারলেন কিভাবে? ইদানিং ওই যে আমি বাসায় কাজ করি, বিয়ার পর তো আমি বাসায় কাজ করি, আর্মিদের বাসায় কাজ করতাম। বিয়ার আগে তো আমি মিরপুর আলবদি গ্রামে কাজ করতাম, বিয়ার পরে আমি একটু বাইরে কাজে গেছিলাম। তো গ্রামে তো 500 টাকা বেতন দেয়, আমি যেখানে কাজ করি বড় বড় অফিসার ওনাদের বাসায় আবার 1000 করে বেতন দেয়। তো আমার স্বামী সোজা, আমার তো সংসার চালাইতে হবো, 3000 টাকা ঘর ভাড়া, আমার তো খালি বাকি লেগে যায় দোকানে। তখন আমি বললাম কি তাইলে আমি করি, বাইরে চাকরি নেই, বাইরে চাকরি নিলে আমার সব দিক দিয়ে একটু ভালো হইব। তখন আমি একটা আন্টি আমার চল তোর আর্মিদের বাসায় কাজ দেই। মিরপুর 12 ক্যান্টারম্যান আমার কাজ নিয়ে দিল, চাকরি নিয়ে দিল অফিসারের বাসায়। তো সেখানে আমি একটু মোটামুটি ভালোই বেতন পাইতাম। তো তাদেরকে বলি এমন ঠিকানা, তুই যেটা কস আগেরটি সব ভুল, আমি তোর যেমনি কই এমনি ক। আমি যে দেখেছি গাইবান্ধা, তাহলে কত গ্রাম কোন জায়গায় হইব, আমি কে এইটুক গ্রাম, মানে আমি যে 2 গ্রাম কই এটা আমি কইতে পারতেছি না সঠিক কোনটা ভুল কোনটা। মানে বিষয়টা হয়েছে এরকম যে ওকে যখন ছোটবেলায় নিয়ে আসছে তখন ওকে শেখানো হয়েছে এইটা, আর ক্লাস 1-এ পড়া বাচ্চা, তার আসলে ওই রকম জাজমেন্ট করার কোনো সুযোগ ছিল না। এখন কথা হচ্ছে যে এইগুলা মিক্স আপ হয়ে গেছে ওর ব্রেনে, এবং শেষ পর্যন্ত ও আসলে মিলায়ে কুলায়া কিভাবে এটাকে আসল ঠিকানা বলতেছে সেটাও একটা কনফিউশনের জায়গায় অ্যারাইজ করতেছে। এখন আপনি আমাকে এটা বলেন, আপনি যে এখন যেটাকে আসল ঠিকানা বলতেছেন সেটা কি আপনি শতভাগ কনফার্ম যে এটা আপনার বাড়ির ঠিকানা? আমার একটু মনে, শহীদুল ভাই আমার 3-4 ঘন্টা পরে জিজ্ঞেস করছে, হ্যাঁ ভাইয়া ওনাদের বাসায় কাজ করি। তো আচ্ছা, উনি এই শহীদুলের সাথে আপনার পরিচয় কিভাবে? ওনার বাসায় কাজ করেন? ওনাদের বাসায় আমি কাজ করি। আচ্ছা, তো উনি চাকরি করে। তো আমার বলে আপা আপনি নাকি আমার বউকে বলছেন আপনি হারাই গেছেন, তো আপনি কখনো বাসায় যান নাই? আমি ভাইয়া আমি কিভাবে যাব, আমার স্বামী তো 100 টাকা গুনতে পারে না, অনেক সোজা মানুষ, আমি এরকম কাজ করে। উনি আপনার স্বামী কি করে? আমার স্বামী সাইডে কাজ করে, মাটি কাটা কাজ করে। আচ্ছা, তো নিয়ে যায় না, আমি ভাইয়া উনি তো জানে না। আপা আমি আপনার কথা বলি, আমাকে বলেন ভাইয়া এই যে 1 মাস আগে। তো বলে আমি তো টিভি নেট চালাই, আর জিকিবরের লোক, উনি খুব ভালো লোক, অনেক গরিব বাচ্চাদের আপন ঠিকানা, অনেক লাইভ শো, আপনি আমার মোবাইলে একটু দেখেন, এমন ওরা বাচ্চাদের ফিরে দেয়, তুমি কি আমার সাথে যাবা? তো আমি ভাই এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তো 1 সপ্তাহ পরে ওই ভাইয়া আমার স্বামীরে বলতেছে তোমার বউরে বইলো আমি ওর ঠিকানা খুঁজে দিব, আমি আর জিকিবের সাথে ওরা সরাসরি দেখা করাইয়া ওর পরিবার ফিরাই দিব। তো আমি আবার পরের দিন কাজে এলাম, তো ভাইয়া বললো তুমি যাইবা? সত্যি সত্যি যাইবা? আমি কাচ্চা ভাইয়া যাবো। তখন উনি আপনাদের শো দেখা, আপনাদের তো অনেকগুলো শো হয়, শো দেখা আর এই ভাইয়ের নাম্বার আমার জোগাড় করে দিল, বলে ওনার সাথে কথা বলো, ওনার সাথে কথা বলে উনি আপনারা ডাকাবে, তোমার গ্রামের ঠিকানা খুঁজে দিবে। অনেকেই সিরিয়ালি আছেন, আমরা এভাবেই আপনারা আসতেছেন, অনেকে মেইল করেছেন, অনেক সিরিয়ালে আছেন, অনেক। হ্যাঁ, এবং এটা আমি সংখ্যাটা বলতে চাচ্ছি না, আমি শুধু অনেকেই বললাম। সবাইকে একটু বলবো ধৈর্য ধারণ করার জন্য। আপনারা জানেন যে আমরা এখন এই মাসে একটা পলিসি হাতে নিয়েছি, একটা দিন একটা ভিডিও, মানে প্রতিদিন একটা করে ভিডিও আসবে আপনার ঠিকানার। এটা আমি জানি না আমি অগাস্ট মাসে রেকর্ড করছি, এটা এই ভিডিওটা কোন মাসে প্রচার হবে, বাট আমাদের পলিসি এখন এটা যে প্রতিদিন আমরা একটা করে ভিডিও দিতে চাই। আমরা জানি না আল্লাহ আমাদের কতটুকু সফল করবেন, আমরা চেষ্টা করছি। কারণ আপনারা দেখবেন এই ভিডিওগুলো যখন আসে, এই বেসিক ভিডিওগুলো, তখন এগুলোর ইংলিশ সাবটাইটেল যুক্ত হয় এবং এই সাবটাইটেল করতে সময় লাগে। শুধু তাই না, আমরা যে আপডেট ভিডিওগুলো আছে, এই আপডেট ভিডিওগুলো আমরা সাবটাইটেল করতে চাচ্ছিলাম, কিন্তু এটা করে ফেলার পরে যত দ্রুত সম্ভব আপনাদের কাছে নিয়ে আসতে হয়, সেই জন্যে আমরা সাবটাইটেল করতে পারি না। সাবটাইটেল করলে লাভটা কি এটা আপনারা জানেন। লাভটা হচ্ছে যে গ্লোবালি যারা দেশের বাইরে থেকে বিভিন্ন মানুষজন দেখেন, আমাদের ভাষাভাষী না, তারাও বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো এতে করে হয় কি,
এই 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 অনুষ্ঠানগুলো, এটা তো একটা কন্টেন্ট, সেই জায়গা থেকে এটার অ্যাকসেপ্টেন্সটা অনেক বাড়ে। তো আমরা আসলে চেষ্টা করছি, আমাদের প্রত্যেকটা জিনিসই প্রতিদিন শিখতে হচ্ছে। অবস্থা অনুযায়ী ব্যবস্থা একটা কথা আছে। তো যত বেশি মানুষকে সামনে নিয়ে আসা যায়, এবং আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে ডিএনএ টেস্ট আমরা করি না, স্টোরি বেসিস আমরা কাজ করি। আমরা আমাদের গেস্টদেরকে বলি যে আপনারা ডিএনএ টেস্ট করে নেবেন যদি কেউ দাবি করে, এবং একই সাথে যদি জিডি করা থেকে থাকে বা জিডি করা নাও থেকে থাকে, আপনারা যদি কোনো আইনি প্রক্রিয়া নিতে হয় পরবর্তীতে, আপনারা নিকটস্থ থানায় গিয়ে অন্তত একটা জিডি করে রাখবেন যে আমরা এইভাবে পেয়েছি এবং আমরা সেটা মেনে নিয়েছি, আমরা মধ্যস্থতা করছি। এতে করে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। আমরা ইন্সপায়ার করি, কিন্তু আমরা চাই নিজেরাই এই সার্ভিসগুলো দিতে। আমাদের ইচ্ছা আছে, আমাদের মনোবাসনা আছে, আমরা এখন পর্যন্ত সেই জায়গাটায় যেতে পারিনি। আমাদের এই কাজের বয়স মাত্র 1 থেকে 1.5 বছর, বাট আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, আপনারা যদি ভালোবাসা দেন, আমাদের চিন্তা ভাবনা আছে যে আমাদের নিজস্ব একটা ল্যাব থাকবে ডিএনএ, এবং আমি এগুলো সে মুখ ফসকে বলে ফেলি কোনো প্ল্যান ছাড়াই, কিন্তু আল্লাহ সফল করে দেন। আমরা যদি সেই জায়গায় যেতেও না পারি, আমরা অন্তত অ্যাফিলিয়েটেড কোনো অর্গানাইজেশন বা কোনো হাসপাতালের সঙ্গে ওই জায়গাটায় যেতে চাই, এবং সেটার জন্য আমাদের একটা ইকোনমিক স্ট্রাকচার দরকার। তো যেহেতু সব কিছুই আপনারা অনেক বেশি ওপেনলি জানেন, সো এই বিষয়গুলো আপনারা জানবেন। আমরা দিনকে দিন চেষ্টা করে যাচ্ছি, এবং ইনশাআল্লাহ এই জিনিসগুলো আরও যত বেশি নিখুঁত করে করা যায়, যত বেশি প্রশ্নের ঊর্ধ্বে উঠে করা যায়, সেই জায়গাটার জন্য আমরা প্রাণান্ত চেষ্টা করছি। তো এই কথাটা এই কারণেই বললাম যে ওনার আসলে প্রসঙ্গ থেকে এখানে এসছে। তো আপনি এর আগে দেখেন নাই, উনি আপনাকে মূলত এই বিষয়ে উৎসাহ দিয়েছে। আপনার হাজবেন্ডের অনুমতি আছে এখানে আসার? হ্যাঁ, আমার হাজবেন্ডের অনুমতি আছে। আচ্ছা, আমি আপনার পুরো জীবনের ঘটনা এখানে তুলে ধরবো না। একটা জিনিস হচ্ছে যে আপনি আপনার যে ঠিকানা বলেছেন, সেই ঠিকানা যদি ঠিক থাকে, তাহলে আমরা আমাদের ভিডিও স্ট্রেন্থের জায়গা থেকে বলতে পারি, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, এই ভিডিও সফল করতে আমাদের কয়েক মিনিটের ব্যাপার, ছাড়ার পরেই এটা সফলতা জায়গায় চলে যাবে। কিন্তু যা আপনি বলছেন এটা যদি ঠিক না হয়ে থাকে, যেহেতু আপনার ব্রেনের জায়গা থেকে অনেক কিছু নতুন নতুন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যখন আপনাকে নিয়ে আসা হয়, তাহলে এটা অনেক বেশি কনফিউশন ক্রিয়েট করবে। আমি ঠিক জানি না কি হবে। তবে আপনি এই ঠিকানাটাকে আপনার আসল ঠিকানা কিভাবে বলতেছেন সেটা জানার জন্য যে লোকের নাম বললেন একটু আগে, কি নাম বললেন? শহীদুল ভাই। শহীদুলকে আমি নিয়ে আসবো ভিডিওতে। তার আগে আমি একটু, আপনি যে লিখে নিয়ে আসছেন, এই লেখাটা কে দিছে আপনাকে? এটা আমি বলছি, ও ভাইয়া লেখছে। শহীদুল ভাই লিখছে? আমার একটু পরে জিজ্ঞাসা করছে, বলো তো তুমি কিভাবে আইছিলা, কয় সালে আইছিলা, তুমি স্কুলে পড়ছিলা, তুমি 3-4 ঘন্টা পরে আস্তে 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 করে মনে করছি, সেই একটু করে লিখছে। লিখছে। আচ্ছা, এখন থেকে আমরা একটা জিনিস করছি, সেটা আমাদের ওই যে বললাম অবস্থা বুঝে ব্যবস্থা, এটাও আপনাদেরকে একটু বলি। সেটা হলো যে অনেককেই যারা এখানে আসেন, আসার পরেই ক্যামেরা আমাকে দেখে বা এনভায়রনমেন্ট দেখে অনেকে নার্ভাস হয়ে যান, এবং তারপরে যেটা করেন যে অনেকেই বলতে পারেন না, 2-1টা ক্লু যেগুলো খুব গুরুত্বপূর্ণ ক্লু, ওগুলো ভুলে যায়, এবং ভিডিওটা পাবলিশ করার পরে আমাকে বলে, ভাইয়া একটা নাম তো জানতাম, ওটা তো বলতে ভুলে গেছি, একটা বাজারের নাম তো জানতাম, ওটা বলতে ভুলে গেছি। তো আমরা এখন যেটা করছি, এটা আপনারা সবাই করবেন, আমরা যখন আপনাদেরকে এখানে মানে ইনভাইট করবো আসার জন্য, তখন আপনারা এই যে দেখুন, উনি খুব সুন্দর করে লিখে নিয়ে আসছে ওনার পুরো স্টোরিটা, 2 পাতা বা 3 পাতা, এটা হাতে হোক বা টাইপ করে হোক, আপনারা এটা সুন্দর করে লিখে নিয়ে আসবেন যে কিভাবে আপনারা হারাইছেন, আপনাদের কি কি মনে আছে। হ্যাঁ, যেটা আমি এখন এই মুহূর্তে পড়ে শোনাবো, এটা আমরা নতুন যোগ করেছি, এবং এটা করলে আপনাদের জায়গা থেকে অনেক ভালো হবে, তথ্য আর মিস করার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, এই জিনিসটা পড়ার আগে আমি যার নাম বললেন একটু আগে, সেলিম না? শহীদুল, এই শহীদুলকে আমি ভিডিওতে যোগ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, যে শহীদুলের কথা হচ্ছিল, সেই শহীদুল সাহেব এখন ভিডিওতে আছেন। শহীদুল ভাই, আমি একদম টু দা পয়েন্টে প্রশ্ন করি আপনাকে, উনি আপনাদের বাসায় কাজ করেন? ও আমাদের বাসা বলতে কি, আমাদের বাসায় যে সিঁড়ি মোছামুছি করে, যাই হোক, আপনাদের হোমমেড, এবং আপনি মূলত আমার ভিডিওগুলো আগে থেকে দেখতেন, দেখার পরে হচ্ছে ওনার সম্পর্কে জানতে পারছেন আপনার ওয়াইফের কাছ থেকে, তারপরে আপনি ওনার কাছ থেকে বিভিন্নভাবে তথ্যগুলো বের করার চেষ্টা করছেন, খুবই ভালো কাজ করছেন, অনেক ঘন্টা পর ঘন্টা সময় দিয়ে এই জিনিস আমার আরো 2জন সাথে ছিল করে আপনি এটা করছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে উনি এই ঠিকানা জানার পরে, মানে এই যে ঠিকানাটা উনি বলছে, গ্রাম নয়াপাড়া, ডাকঘর বামনডাঙ্গা, উপজেলা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা, এর আগে তো অন্য ঠিকানা বলতে, এখন এটা আপনি অরিজিনাল ঠিকানা ওর এটা বের করলেন কিভাবে? বই করতে অরিজিনাল ঠিক ও যা বলছে, আমি বলতে আপনার খুব 2-2.5 ঘন্টা, আমার 3জন মেসেজ পর 3-4জন ছিলাম আমরা, অনেক ঠান্ডা মাথা প্রায় 2-3 ঘন্টা ধরে আমার সময় দিছি, দিয়ে পরে আস্তে আস্তে পরে আমি আমাদের একজন কথা বলছি, পরে বলছে যে আপনি ওরে বলছে ঘুম টুম বা রেস্ট টেস্ট নিয়ে বিকাল সন্ধ্যার সময় আসবেন আপনি। আচ্ছা, সন্ধ্যার সময় নিয়ে এসে আর আমি ধরে আমি নাস্তা পানি করি, তুমি আস্তে আস্তে করে আমি অনেক সময় ধরে নিয়ে রাখছি। আমি সব কি সেটি বলছে, এগুলো আমার মাথায় আছে, বাট আমাকে আগে যারা নিয়েছে সে আমাকে উল্টাপাল্টা ঠিকানা বলছে, পরে এতটুকু মনে আছে। আপনি ঠান্ডা মাথায় এগুলো বের করছেন ওর কাছ থেকে, যেটা আপনি হারাইছেন কত বছরে? 5 বছর? 2003 সালে। 3 সালে, তার মানে আপনার ওখানে হচ্ছে 18 বছর চলতেছে এখন। তাহলে 18 বছরও আপনি এই জিনিসটা নিজে থেকে করেন নাই? কিভাবে করবো, আমার সাথে তো কোনো চালাক মানুষ ছিল না। আপনি বাড়ি যাওয়ার জন্য আপনার মন কাঁদতো, আপনার বাবা মাকে কত কান্নাকাটি করতাম, কান্নাকাটি করে আমার খুঁজে জানো তো কেউ ছিল না। আগে আমার এরকম অনেক লোক বলতো তোমার আমি বাড়িতে নিয়ে যাবো, আমি যে বাসায় কাজ করতাম
তো আমার এই কথা কয়ে তারা নিয়ে যাইতো ঠিকই, তার মার বাসায় নিয়ে যে আমার কাজে দিত। এই যে 2007 সালে আমি তো যার বাসায় এত বছর ছিলাম, 13-14 বছর ছিলাম, তার বাসা থেকে এক আর্মি অফিসার আমার বাড়ির ঠিকানা বইলা সে আমার ময়মনসিংহ নিয়ে গেছে, নিয়ে যায় তার শাশুড়ির বাসায় আমার কাজে দিছে। তো আমি আবার যার ঘরে ছিলাম তো অনেক ভালো লোক ছিল, সে আবার কি করছে ওই আর্মি অফিসারের চাকরির ধমকি দিয়া সে আবার আমার ময়মনসিংহ থেকে আইনে তার বাসায় রাখছে। তো আমার কিছুদিন ধরে সে আমার বিয়ে দিছে। অবশ্যই আপনাকে বিয়ে দিয়ে হ্যাঁ, দিয়েছে। সংসারে সব আচ্ছা পানি শোনেন, চাইতে। এগুলা লাইফের জায়গাটায় জটিলতার জায়গায় নাই বা গেলাম, একটু আপনি আপনার মুখে বলেন আপনার বাবার নাম কি? আমার বাবার নাম সামাদ শাহ। সামাদ শাহ। হ্যাঁ। মায়ের নাম? রসনারা বেগম হোসনা। রওশনারা বেগম হোসনা। হ্যাঁ। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 5 বোনে 1 ভাই ছিলাম। 5 বোন 1 ভাই। ভাই বোনের নামগুলো মনে আছে? বড় বোন ছিল শাবানা, হ্যাঁ। তারপরে ছিল শাহনাজ, তারপরে আমার ভাইয়া ছিল আশরাফুল রহমান, আমি ছিলাম শাপলা, আমার পরে 2টা বোন ছিল, একটা ছিল রূপালী আর একটা ছিল রুমি। আচ্ছা, আর কারো নাম মনে আছে আশেপাশে? না, আর কোন নাম মনে নেই। গ্রামের নাম? গ্রামের নাম ছিল নয়াপাড়া। ডাকঘর? ডাকঘর সুন্দরগঞ্জ। ওই যে উপজেলা ডাকঘর কিন্তু ম্যাচ করে ফেলতেছে। ডাকঘর তাহলে বামুনডাঙ্গা কি? তাই হয়তো উল্টা বলো ভুলে জায়গা মধ্যে। আচ্ছা সমস্যা নাই, আপনি উপজেলা সুন্দরগঞ্জ হচ্ছে, ডাকঘর বামুনডাঙ্গা, ডাকঘর বামনডাঙ্গা, জেলা গাইবান্ধা। হ্যাঁ। এটা আপনি নিশ্চিত? হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে এইরকম একটা ঠিকানা পাওয়ার পরে আপনারা নিজেরাই তো যোগাযোগ করতে পারছেন, আমার এখানে কেন আসলেন? কেন আসলাম স্যার, উনি যেখানে আছে এলাকার প্রভাবশালী লোকজনের কাছে আছে, বাট কেউ ওইভাবে চেষ্টা করেনি। চিন্তা করলাম যে আমি একা একা উত্তীর্ণ, গেস কোনো কিছু হয়ে যায়, কোনো কিছু আপনি রিস্কটা নিতে চান নাই? রিস্কটা আমি একা চাইছিলাম দর্শক সবাই জানুক, আচ্ছা। সবার সামনে জিনিসটা করি, আমার এখানে আর কোনো গায়ে স্পট না লাগে স্যার। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, নিজের সাথে চাইনি তার মানে আপনারা বুঝতে পেরেছেন যে এত কিছু তথ্য থাকার পরেও উনি কেন আজকে এখানে ভিডিওতে আসছে। এখানে তারপরেও আমি আপনাদেরকে উৎসাহ দিব যে যদি কখনো এরকম এত কনক্রিট তথ্য পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের এখানে ভিডিওতে না আসলেও চলবে। আপনারা নিজেরাই, যেহেতু ওনার সমস্যাটা অন্যরকমের, সে কারণে উনি এখানে এসছে, বাট আপনাদের যদি এরকম সমস্যা না থাকে তাহলে এত তথ্য পাওয়ার পরে আপনারা নিজেরাই চেষ্টা করে নিজেরাই বের করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে এখানে না আসলেও চলে, কারণ এখানে আমরা যে কেসগুলো নিয়ে কাজ করি সেগুলো কম্পারেটিভলি একটু কমপ্লেক্স, একটু জটিল। হয়তো দেখা গেল যে এখানে ওর গ্রামের নামটাই শুধু মনে আছে, জেলা টেলা কোনো কিছু মনে নাই। হ্যাঁ, হয়তো বাবার নাম মনে আছে, গ্রামের নাম মনে আছে, সো আমরা সবাই মিলে চেষ্টা করে ওইটা বের করে ফেলতে পারি। তো এরকম কমপ্লেক্স। আর এটা যেটা হয়েছে একদম প্রায় মানে বাড়ি যাওয়ার ঠিকানা রেডি করা আছে, তো সেই জায়গাটা থেকে হলো উনি এখানে নিয়ে এসছে কেন সেটা আপনাকে বলবো। আচ্ছা, আপনারা যেটা করেছেন, যেটা লিখছে, আমি একটু পড়বো, আপনি দেখবেন যেটা ঠিক আছে কিনা। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমার নাম শাপলা। ছোটবেলায় আমার বাবা মা ভাই বোন সবাই আমাকে এ নামে ডাকতো। আমার বাবার নাম সামাদ শাহ এবং মায়ের নাম রওশনারা হোসনা। আমার মাকে নানি সবসময় হোসনা বলে ডাকতো। আমার বাবা গ্রামে গ্রামে ভ্যান করে ঘুরতো এবং ভাঙাচোরা কিনতো। বাবার সাথে আমার ভাই সেই ভ্যান ঠেলাতে সাহায্য করতো। আমরা মোট 6 ভাই বোন। তাদের নাম নিম্নরূপ: প্রথম বোনের নাম শাবানা, দ্বিতীয় বোনের নাম শাহনাজ, পরিবারের সবাই শাহনাজ আপাকে পারভিন বলে ডাকতো। হ্যাঁ হ্যাঁ। তৃতীয় ভাইয়ের নাম আশরাফুল রহমান, আশরাফুল ভাইকে সবাই তনু বলে ডাকতো। আচ্ছা, চতুর্থ হচ্ছে উনি শাপলা, আর পঞ্চম বোনের নাম হচ্ছে রূপালী, যে রূপালী বোনের কথা আপনি শুরুতেই বলতেছিলেন। আমার বোন রূপালীকে আমার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের লোকেরা দত্তক নেওয়ার জন্য নিয়েছিল। তারা ঢাকা রায়ের বাজারে থাকে। আমার পাশের বাড়ির চাচি 2002 সালে বোন রূপালীকে ঢাকায় রায়ের বাজারে ওই পরিবারের কাছে নিয়ে আসেন। তাদের কাছে দত্তক দিয়ে চাচি বাড়ি চলে যায়। তাদের দত্তক নেওয়ার মূল কারণ ছিল তাদের কোনো সন্তান ছিল না। তারা বোন রূপালীকে নিজের মেয়ের মতো লালন পালন করার জন্য দত্তক নেয়। ষষ্ঠ বোনের নাম রুমি, আরেকটা বোন রূপালীর পরে। 4-5 বোনে 1 ভাই। আচ্ছা, তার মানে 6 নম্বর বোনের নাম হচ্ছে রুমি। সবার ছোট। আচ্ছা, সবার ছোট। আমার ঠিকানা নিম্নে উল্লেখ করা হলো: গ্রাম নয়াপাড়া, ডাকঘর বামনডাঙ্গা, উপজেলা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা। আমার বোন রূপালীকে ঢাকায় আনার 1 বছর পর আমি আমার চাচাতো বোন আঞ্জিনাকে 2003 সালে আমার চাচি ঢাকায় নিয়ে আসে। আমার চাচাতো বোন আঞ্জিনাকে আমার বোন রূপালী যে বাসায় থাকে সেখানে দিয়ে দেয়। রূপালীর মতো লালন পালন করার জন্য আমাকে পাঠায়। আমার বোন রূপালী যে বাসায় থাকে ওনার বোনের বাসায় কাজ করার জন্য আমাকে যে বাসায় কাজ করার জন্য পাঠাইছিল, সেই বাসায় সবাই যখন বাইরে যেত, এই কান্নাকাটি, বিভিন্ন রকমের কথাবার্তা, স্টোরির বর্ণনা আছে, যেটা আপনি একটু আগেই বলছেন। আমার বাবার নাম সামাদ শাহ এবং চাচার নাম আপনি তো বললেন একটু আগে, কারো নাম তো মনে আছে, চাচার নাম কি বলেন? আমার বাবার 2 ভাই ছিল। আব্বার নাম সামাদ শাহ, আমার চাচার নাম ছিল কাদের মন্টু শাহ। দেখেন কনফিউজ করে ফেলতেছে। আচ্ছা, আপনি বলতেছেন বাবার নাম সামাদ শাহ, চাচার নাম কি ছিল? মন্টু শাহ। কিন্তু এখানে হামিদ শাহ, কাদের শাহ কে? হামিদ শাহ বলতে কি আমার দাদির ভাই ছিল, আর কাদের শাহ বলতে কি আমাদের বাসার পাশে তারা একটু বেশি টাকা পয়সা ছিল, তাদের নাম ছিল কাদের শাহ। দেখছেন, এখানে কিন্তু ওখানে যেটা বলছে কিছু কনফিউজ হয়ে গেছে। এখন মন্টু, হামিদ, কাদের, এগুলো সব আপনারা লিখে নিয়ে আসছেন, 3 জনের চাচা, কনফিউজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু অনেক মনে আছে, 2-1টা কনফিউজ হলে সমস্যা নাই।
এরা অনেক প্রভাবশালী ছিল, অনেক টাকা পয়সা ছিল। আমাদের গ্রামে প্রতি বছর বন্যা হতো এবং পুরো গ্রাম বন্যার পানিতে ডুবে যেত। আমার পাশের বাড়ির চাচার নাম কি ছিল? আবুল শাহ নামে কাউকে চেনেন? আবুল শাহ। আবুল শাহ, উনি খুব ধনী ব্যক্তি ছিলেন, সবসময় ওনার বাসায় কাজের লোক থাকতো। আবুল চাচার 3টা ছেলে, একটা মেয়ে ছিল। বড় ছেলের নাম রাঙ্গা, আমরা রাঙ্গা ভাই বলে ডাকতাম। বোনের নাম আফরোজা। আমার দাদার নাম হোসেন শাহ। দাদির নাম কি? হামিদা বেগম। একটু আগে বললেন যে আপনার কিছু মনে নাই। ভুলে যাই মাথা থাকে। মানে আচ্ছা, আমি যখন হারিয়ে যাই আমাদের এলাকায় কিসের চাষ হইতো বলেন তো? চাষবাস কি হইতো? গ্যান্ডারি আর কলা। কলা আর গ্যান্ডারি। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে অল্প দূরে একটা বাজার আছে, বাজারের নাম একটু আগে বলতেছিলেন, কাছারি বাজার। বাজারের পাশে আমার বড় বোনের বিয়ে হয়। বড় বোনের স্বামীর নাম কি? হাসমত আলী। আপনার তো সবই মনে আছে, আপনি বলতেছেন আর কিছু মনে নাই। এই দেখেন, এই জন্য লিখে নিয়ে আসাটা কতটা গুরুত্বপূর্ণ। দেখেন, লেখা, আমি জন্য বলি লেখা সবার নিয়ে আসতে হবে এখন থেকে। আমার গ্রামে একটা ব্র্যাক স্কুল ছিল, আমি লেখাপড়া ওখানেই করেছি। আমার বড় ভাই, চাচাতো ভাই বোনেরা সবাই ব্র্যাক স্কুলে পড়াশোনা করতো। আচ্ছা, মসজিদের 2 পাশে 2টা পুকুর এবং দিঘি ছিল। ওই পুকুরগুলোর মালিক ছিল আবুল চাচার আরেকটি, কাদের চাচা, আবুল চাচার আরেকটি আবুল চাচার ভাইয়ের। আচ্ছা, কাদের চাচা। হ্যাঁ, আমার বাসা বামনডাঙ্গা নামে একটা জায়গা আছে। আমার বাসা থেকে বামনডাঙ্গা নামে, বাড়ি থেকে বামনডাঙ্গা যেতে 30 থেকে 40 মিনিট লাগতো। রিক্সা ভাড়া ছিল 40 থেকে 50 টাকা। নলডাঙ্গায় ট্রেন। নলডাঙ্গা কোথায়? আমাদের বাসা থেকে একটু দূরে। নলডাঙ্গা। হ্যাঁ, ওখানে আমার নলডাঙ্গা ট্রেন স্টেশনের কাছাকাছি। এটা ট্রেন স্টেশন? হ্যাঁ, আমাদের বাসা ট্রেন দিয়ে যাইতে হয়। ট্রেন দিয়ে যাইতে হয়? আমরা তো আগে বাস দিয়ে যাইতাম না, ট্রেন দিয়ে আসা যাওয়া করতাম। আমার মায়েরা 5 বোন ছিল, মামারা 2 ভাই এবং 3 বোন। আচ্ছা, এই যে কথাগুলো, এগুলো আপনারা, আমি খুব ছোট করে মিউট করে দিচ্ছি। এটা সিক্রেট ক্লু, যদি কেউ দাবি করে তাহলে আমরা ওই পক্ষ থেকে জিজ্ঞেস করে এটা বের করবো, কারণ এটা সবাই ওদের জানার কথা। আমার বাড়ির পাশে আরেক চাচা ছিলেন, উনি কি করতো? মানে চাচা ভিক্ষা টিক্ষা কিছু? হ্যাঁ, আমাদের বাসায় একটা চাচা ছিল, অনেক গরিব ছিল। সে শুধু ভিক্ষা করতো। আমাদের এই বাসা আর এই বাসা, সে বাড়ি বাড়ি যে ভিক্ষা করতে চাইতো, কুকুর ধারে কামড় দিত। সে অনেক বেশি গরিব ছিল। দাদির একটা ভাই ছিল, দাদির ভাইয়ের নাম কি? হামিদ শেখ। কার নাম? হামিদ শেখ, দাদির ভাই, আপন দাদির ভাই। এখানে ও কিছু জিনিস উল্টোপাল্টা করে ফেলতেছে। হ্যাঁ, কখনো বলতেছে প্রভাবশালী কেউ, কখনো বলছে ক্লাস 1-এ পড়া একটা বাচ্চা অনেক কিছু মনে রেখেছে। যদি ওর এলাকার নাম ঠিক থেকে থাকে তাহলে এই ভিডিও সফল করতে আমাদের সময় লাগবে না ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বিষয়। সেলিম ভাই, সেলিম তো না, শহীদুল ইসলাম। শহীদুল, আমি নাম মানুষের খুব গুলাই ফেলে, আমি সরি। শহীদুল ভাই, আপনি একটা দুর্দান্ত কাজ করেছেন, ওনাকে নিয়ে আসছেন। ওনার হাজবেন্ডের অনুমতি আছে? এর জন্য আমি জানি কেউ অনেকজন মন্তব্য করতে পারে, আমি হাজবেন্ড বড় বোনকে সাথে করে নিয়ে আসছি। হাজবেন্ডের বড় বোন বাইরে আছে, অনেক বাচ্চা নিয়ে। আপনার হাজবেন্ড কোথায়, আসেনি কেন? না, উনি আসতে চাইছিল, যে ওনার বাবুরে নিয়েছে তো ওবার বেশি জ্বালাতন করে। আচ্ছা, সেজন্য আমি কই, তাহলে আপনি থাকেন, আমার ফুবুরে নিয়ে যাই। এর পরের বার যদি সফল হয় তাহলে হাজবেন্ডকে সাথে করে নিয়ে আসবেন, লিগ্যাল গার্ডিয়ান উনি। আপনার বড় ফুপুকে নিয়ে আসছেন, ওনার আমরা সিগনেচার রেখে দিয়েছি। তো ঠিক আছে, আমরা সবাই মিলে শেয়ার করি, দেখা যাক কি হয়। ইটস আ ভেরি এক্সেপশনাল কেস এবং ভেরি রেয়ার কেস। প্রত্যেকটা ভিডিও এক একটা নতুন অভিজ্ঞতা আমার জন্য। সো প্লিজ আপনারা সবাই মিলে শেয়ার করেন। আমি আবারও একটা কথা বলতে চাই, শেয়ারে কোনো কার্পণ্য করবেন না। দেখে ভালো লাগুক আর না লাগুক, ইমোশনালি আপনি অ্যাটাচ হন আর না হন, এই ভিডিওটা আপনার জন্য দায়িত্ব এবং আমাদের সবার জন্য দায়িত্ব। প্লিজ শেয়ার করেন, শেয়ার করেন। পরিবার হারা একটা সন্তানকে পরিবারে ফেরানো যে আসলে কি, এটা যারা শেয়ার করেন এবং যারা দেখেন এই ভিডিওগুলো তারা সবাই জানেন। তো সবার প্রতি আকুতি, বারবার একটা কথা বলি, প্লিজ শেয়ার। শেষ করছি আজকের মতো। খুব দ্রুত যেন আল্লাহ আমাদেরকে এই ভিডিওর একটা ভালো আপডেট বা একটা ভালো খবর আমাদেরকে দেন, সেটা যেন আপনাদের জন্য নিয়ে আসতে পারি। শেষ একটা প্রশ্ন করতে চাই আপনাকে, বাবা মাকে দেখলে চিনবেন? চেহারা মনে পড়ে? আমার মা ছিল কালো করে লম্বা চূড়া, আর আমার আব্বা ছিল ফর্সা, একটু মোটা তাজা। আমি দেখেছিলাম, আমার যতটুকু মনে আছে। চেহারা ভাসে চোখের সামনে? আমার আম্মা চেহারা আমার সাথে কিছু কিছু মেলে। আচ্ছা, তাহলে হয়তো দেখলে চিনতেও পারে, নাও পারে। সফি সাবিলিল্লাহ, সবাই মিলে আমরা শেয়ার করি, দেখা যাক কি হয়। ভালো থাকুন আপনারা সবাই। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।